আজকের লেকচারে যেটা আমরা করব সেটা আমরা করব ফ্রি কোয়ান্টাম পার্টিকেল। ফ্রি কোয়ান্টাম পার্টিকেল। আচ্ছা, ফ্রি কোয়ান্টাম পার্টিকেল মানে কি? ফ্রি পার্টিকেল মানে কি? ফ্রি পার্টিকেল মানে সোজা কথায় পোটেনশিয়ালটা জিরো, ভি ইকুয়াল টু জিরো। যে সমস্ত পার্টিকেলের পোটেনশিয়াল জিরো সেই সমস্ত পার্টিকেলকে আমরা বলি কি না ফ্রি পার্টিকেল। এবার ফ্রি পার্টিকেল নিয়ে করছি, তার মানে আলটিমেটলি আমার ভি ইজ ইকাল টু জিরো এভরিওয়্যার। ঠিক আছে, তো সেই জিনিসটাকে আমরা তার মানে জিরো পোটেনশিয়ালে একটা পার্টিকেল একদম স্পেসে ঘুরে বেড়াচ্ছে, সেইটাকে আমরা বলি ফ্রি পার্টিকেল। সেইটাকে আমরা বলি ফ্রি পার্টিকেল। ঠিক আছে, আচ্ছা, এবার কথা হলো যে আমি দেখবো যে ওই এই ফ্রি পার্টিকেলের ক্ষেত্রে ওয়েভ ফাংশন গুলো কেমন হয়। ঠিক আছে, সেই সমস্ত জিনিসগুলো দেখব। তো প্রথমেই যেটা লিখি যে টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন সলিউশন করবো বেসিক্যালি। টাইম independent Schrödinger's equation লেখা যাক তাহলে মাইনাস h line square by 2m psi double prime plus v psi এটা is equal to e psi। এবার যেহেতু ফ্রি পার্টিকেলের ক্ষেত্রে করছি পোটেনশিয়াল জিরো, তাহলে এই পার্টটা বেসিক্যালি জিরো। হলো, কোনো অসুবিধা নেই। এবার এটাকে একটু সাজিয়ে লিখি তাহলে। আচ্ছা, সাই ডবল প্রাইম মানে এক্স এর রেসপেক্টে আমি করছি। ঠিক আছে, তাহলে সাই ডবল প্রাইম প্লাস কে স্কোয়ার সাই এইটা ইজ ইকাল টু জিরো। কে স্কোয়ার সমান কি লিখলাম? কে স্কোয়ার সমান লিখলাম 2m ই বাই এ। একটু সাজিয়ে লিখলে দেখবে এরকম হয়ে যাবে। হলো, অতএব এখান থেকে আমি ই পাবো, পরে যদি লাগে আমি তৈরি করে রাখি। ই পাবো h লাইন স্কোয়ার কে স্কোয়ার বাই 2m, এইটা পাবো আমি এনার্জি। ঠিক আছে, আচ্ছা এইটাকে বক্স করে রাখি। এবার এই ইকুয়েশনটা ধরো আমরা 1 নম্বর ইকুয়েশন দিলাম। ফ্রি পার্টিকেলের জন্য শ্রোডিঞ্জার ইকুয়েশন হলো এটা। এবার বাউন্ডারি কন্ডিশন তো কিছু নেই, বাউন্ডারি তো নেই। আমি বললাম পোটেনশিয়াল ইজ ইকাল টু জিরো সব জায়গায়, তো তাহলে নো বাউন্ডারি কন্ডিশন। ঠিক আছে, তাহলে বাউন্ডারি কন্ডিশন যদি না থাকে, নো কোয়ান্টাইজড এনার্জি, এনার্জিও কোয়ান্টাইজ নয়, নো কোয়ান্টাইজড এনার্জি। তার মানে কি
তার মানে যে কোনো ই হতে পারে, এনি ই আর এনি কে, রাইট? ই মানে ই ডিরেক্টলি রিলেটেড টু কে, তার মানে এইটা মানেই বেসিক্যালি এইটা। মানে স্যার এনার্জিটা কন্টিনিউয়াস হতে পারে? হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এনি মানে ই কন্টিনিউয়াস, এনি কে মানে কেও কন্টিনিউয়াস। ঠিক আছে, কেন কন্টিনিউয়াস? কারণ আমি তো বললাম যে এনার্জিটা কোয়ান্টাইজড নয়, এনার্জিটা কোয়ান্টাইজড নয়। ঠিক আছে, হ্যালো। আচ্ছা, এইটা কি করে বলছি যে বাউন্ডারি কন্ডিশন না থাকলে কোয়ান্টাইজ নয়? তা সেটাও আবার ওয়ান ডি পোটেনশিয়াল বক্সে যাও। ওয়ান ডি পোটেনশিয়াল বক্সেও তো ব্যাপারটা ইকুয়েশনটা 1 নম্বর ইকুয়েশনের মতোই ছিল, এবং সেখানে একটা বাউন্ডারি কন্ডিশন ছিল না, যে আমার বাউন্ডারিতে ওয়ালের যে বাউন্ডারি সেখানে ওয়েভ ফাংশনটা জিরো, সেই করেই তো আমি এনার্জিটাকে কোয়ান্টাইজ পেয়েছিলাম। ইএন এর যে ফর্মুলা এন স্কোয়ার পাই স্কোয়ার এইচ লাইন স্কোয়ার বাই 2m স্কোয়ার এরকম পেয়েছিলাম। তার মানে আমি বাউন্ডারি কন্ডিশন যদি না লাগাই তাহলে ই কোয়ান্টাইজ পাবো না, দ্যাট ইজ ই কন্টিনিউয়াস। তাহলে যে কোনো ই এবং যে কোনো কি এর জন্য ভ্যালিড, হলো। তাহলে এবার আমি 1 নম্বর ইকুয়েশনটার যদি একটু সলিউশন লিখি তো পারবো, এসএইচএম ইকুয়েশন। তাহলে সলিউশন অফ ইকুয়েশন 1, solution of equation 1, এটার ইকুয়েশন আমরা সলিউশন জানি তাই না, যে সাই অবশ্যই ফাংশন অফ এক্স, এইটা ইকুয়ালস টু এ ই টু দি পাওয়ার আই কে এক্স প্লাস বি ই টু দি পাওয়ার মাইনাস আই কে এক্স। এইটা ধরো আমার 2 নম্বর ইকুয়েশন। এরকম সলিউশন জানি আমরা, বা সাইন কস যাই হোক আমরা এরকম ই টু দি পাওয়ার দিয়ে লিখলাম তাই। তাহলে সাই এক্স এটা, তাহলে আমি যদি সাই এক্স টি লিখি মানে টাইমটাকে ঢোকাই, এইটাকে ঢোকাই, টাইম পার্ট তো আমি জানি আলাদা করে, তার জন্য আলাদা সলিউশন করলাম না। তাহলে বেসিক্যালি আমার কি হবে, এ ই টু দি পাওয়ার আই কে এক্স প্লাস বি ই টু দি পাওয়ার মাইনাস আই কে এক্স। এটা তো এক্স পার্ট হলো, আর এর সঙ্গে টি পার্ট আছে, তাহলে টি পার্টের জন্য ই টু দি পাওয়ার আমরা জানি মাইনাস আই ই টি বাই এইচ কাট। ঠিক, কোনো অসুবিধা নেই। আচ্ছা, তাহলে এইটা হলো আমার সাই এক্স টি। তাহলে সাই, তার মানে আমি বেটার এইটাকে লিখতে পারি এক্স কমা, এইটাকে লিখতে পারি এক্স কমা জিরো, রাইট? মানে টি ইজিক্যাল টু জিরোতে এই ফর্মুলা 2 নম্বর ইকুয়েশনটা, 3 নম্বরটা টি ঢোকালে বেসিক্যালি টি একটা পার্ট ঢুকেছে, হ্যালো। আচ্ছা, ই এর ভ্যালু কিন্তু আমরা অলরেডি জানি, এই দেখো বক্স করে রেখেছি, হ্যালো। এই ই এর ভ্যালুটা এখানে বসাবো, এইখানটায় বসাবো, ঠিক আছে, দিয়ে গুণ করে একবারে লিখবো, ঠিক আছে। তাহলে আমার কত হবে, এ ই টু দি পাওয়ার আই কে, যদি কমন নেই তাহলে একটা আই কে এক্স আছে, তার মানে এক্স আর একটা মাইনাস আই ইটি, ই এর ভ্যালু তো বসিয়ে দেবো বললাম, তাহলে বেসিক্যালি আই কে কমন নিয়ে নিয়েছি, তাহলে থাকবে হলো এইচ লাইন কে বাই এম, সরি ইন্টু টি, এইখানটায় টি, এই একটা পার্ট, ঠিক আছে, প্লাস গুণ করে লিখছি কিন্তু ই টু দি পাওয়ার বি ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস আই কে যদি এখান থেকে কমন নিই তাহলে যেটা পড়ে থাকবে সেটা হলো এক্স
প্লাস এইচ লাইন কে বাই 2m ইন্টু টি, এই পড়ে থাকবে। হলো, এবার আমি এইটাকে একটু অ্যানালাইসিস করি। এই যে সলিউশন এলো 3 নম্বর সলিউশনটা, আচ্ছা আগেরটা 3 নম্বর না দিয়ে এইটা 3 নম্বর দাও, এইটা 3 নম্বর। হলো, ঠিক আছে। আচ্ছা, এই ইকুয়েশনের সলিউশন বেসিক্যালি আমাদের পরিচিত, ক্লাসিক্যাল মেকানিক্সে যখন আমরা প্রোগ্রেসিভ ওয়েভ করি তখন এই রকম টাইপের সলিউশন আসে, যেটা বেসিক্যালি আমার নাথিং বাট এক্স প্লাস মাইনাস ভিটির ফাংশন, এক্স প্লাস মাইনাস ভিটির ফাংশন। হ্যাঁ, এবং এক্স প্লাস মাইনাস ভিটি, এক্স প্লাস ভিটি যদি হয় তাহলে সেটা বেসিক্যালি আমার লেফট মানে নেগেটিভ এক্স অ্যাক্সিসে যায়, এক্স মাইনাস ভিটি হলে পজিটিভ এক্স অ্যাক্সিসে যায়। অতএব এই যে ফাংশনটা এর ফাংশন হয় তো প্রোগ্রেসিভ এর ক্ষেত্রে, তাহলে আমি বলতে পারি এখানে একটু সেট যদি করি, এইটা ভি এর মতো, তার মানে দেখো এখানে এক্স মাইনাস ভিটি আর এখানে এক্স প্লাস ভিটি, ঠিক? তাহলে এই দুটো যে পার্ট আছে, এ পার্ট এর সঙ্গে একটা পার্ট আছে, বি এর সঙ্গে একটা পার্ট আছে, তারা বেসিক্যালি একটা প্রোগ্রেসিভ এর মতো। এই পার্টটা কাকে ডিনোট করে? লেখো রাইট মুভিং ওয়েভ। রাইট মুভিং ওয়েভ। আর এইটা এক্স প্লাস ভিটি, তাহলে এটা হলো লেফট মুভিং ওয়েভ। তার মানে একটা পজিটিভ এক্স অ্যাক্সিসে যাচ্ছে আর একটা নেগেটিভ এক্স অ্যাক্সিসে যাচ্ছে। হলো, ক্লিয়ার? তাহলে এখানে যে আমাদের ভি এলো, এটা কার সঙ্গে সমান? এইচ লাইন কে বাই 2m। হলো, কোনো অসুবিধা নেই, ক্লিয়ার? আচ্ছা, এবার এই যে 3 নম্বর সলিউশন করলাম তাতে কিছু প্যারাডক্স আছে, কিছু ঝামেলা ঢুকিয়ে আছে সোজা কথায়, ঠিক আছে? আচ্ছা, তুমি এই ভিটা একটু মনে রাখো, এই ভিটা মনে রাখো একটু। হ্যালো, কে এর ভ্যালুটা যদি বসাও এটা কত আসে গো? কে মানে কত ছিল? কে মানে ছিল কে স্কোয়ার, ধরো 2me বাই এইচ লাইন স্কোয়ার, 2me বাই এইচ লাইন স্কোয়ার, এইটা কে মানে ছিল বেসিক্যালি রুট ওভার 2me বাই এইচ লাইন স্কোয়ার। কে এর ভ্যালু যদি বসাও তাহলে বেসিক্যালি রুটের মধ্যে, তাই তো ছিল, ঠিক আছে বেশ। তাহলে রুটের মধ্যে এইচ কাট কেটে যাবে, কে এর ভ্যালু বসালে 2m টা চলে যাবে, তার মানে বেসিক্যালি দেখো তো এরকম হবে 2m, এটা রুট, মানে বেসিক্যালি আমার একটা রুট হবে, একটা ই থাকবে, এইচ কাট, আর এখানকার এইচ কাট রুট হয়ে গেলে কেটে যাবে, 2m টা নিচে চলে আসবে, তার মানে এরকম আসছে, রাইট? ই বাই 2m, ঠিক এরকম আসছে, রুট ওভার ই বাই 2m। হলো, এবার ক্লাসিক্যালি তুমি কত ভেলোসিটি পাও? ক্লাসিক্যালি পাও হলো ই ইকুয়ালস টু, এখানে ই তো কাইনেটিক এনার্জি, পোটেনশিয়াল এনার্জি তো জিরো, তাহলে হাফ এম ভি স্কোয়ার। তাহলে এখান থেকে যেটা পাও সেইটা কিন্তু এইটা। প্রথম কথা, এই দুটো ম্যাচ করছে না, এটা আর এটা সমান নয়, ঠিক? এটা তুমি ক্লাসিক্যালি পাচ্ছ, সি এল লিখলাম,
আর এইটা কোয়ান্টাম মেকানিক্যালি পাচ্ছ, লাল কালিতে কিউ লিখলাম। হলো, এই দুটো কিন্তু সেম নয়, তাহলে এখানে একটা কি বলবো, কিছু একটা হয়েছে যার জন্য সমান হয়নি। এবং তুমি যদি ভালো করে দেখো, দেখো একটা অন্যটা ডবল, বেসিক্যালি একটা অন্যটা ডবল, একটা 2 যদি করি তাহলে ভি ক্লাসিক্যালে দেখো, ভি ক্লাসিক্যাল নিচে যদি 2 গুণ করো তাহলে E/2m চলে এসে রুটের মধ্যে, তাহলে উপরে একটা 4 হয়ে যাবে, বাইরে বেরোলে 2 হয়ে যাবে। তার মানে বেসিক্যালি এই ক্লাসিক্যাল ভেলোসিটিটা ইজ নাথিং বাট টুয়াইস ইন্টু ভি কিউ। কোয়ান্টাম মেকানিক্যালি যে ভেলোসিটি হওয়ার কথা, ক্লাসিক্যালি তার ডবল হয়ে গেছে বেসিক্যালি। ঠিক আছে, এই 1 নম্বর ঝামেলা। কিন্তু এর থেকেও বড় একটা ঝামেলা ওয়েট করছে। এটা হলো প্রথম প্রবলেম 3 নম্বর ইকুয়েশনে। আচ্ছা, 3 নম্বর ইকুয়েশনটাকে একটু রিরাইট করছি বেসিক্যালি। দেখো 3 নম্বর ইকুয়েশনটাকে একটু রিরাইট করছি। কি করছি, ধরো আমি এই রকম করে লিখছি, সাই এক্সটিও লিখলাম, হলো, এইটা ইকুয়ালস টু একটা কনস্ট্যান্ট, আগে লিখে নিই তারপরে দেখো, একটা কনস্ট্যান্ট ইন্টু ই টু দি পাওয়ার, শুধু আইটা থাকলো, কেটা ব্র্যাকেটের ভেতরে ঢুকিয়ে দিচ্ছি, তাহলে কে এক্স মাইনাস এইচ লাইন কে স্কোয়ার বাই এইখানে একটা 2 ছিল মনে হয়, লিখতে বলেছি, দুটো তো একই থাকবে, ই এর ভ্যালু, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আচ্ছা যাই হোক ওটা একটু ভুল হয়েছিল। আচ্ছা, তাহলে এইচ লাইন কে স্কোয়ার বাই 2m ইন্টু 3। হ্যালো, আমি এরপরে আমি 3 নম্বর ইকুয়েশনটাকে এরকম করে লিখলাম যে ফর কে গ্রেটার দ্যান 0 অ্যান্ড কে লেস দ্যান 0, এরকম করে লিখতে পারি কিনা দেখো। কি করলাম বেসিক্যালি, একটা তো করেছি, এই 3 নম্বর ইকুয়েশনটার দিকে তাকাও একটু, এই 3 নম্বর ইকুয়েশনটার দিকে তাকাও, সেটা হলো কে দিয়ে গুণ করেছি, তাহলে বেসিক্যালি কে এক্স মাইনাস এইচ লাইন কে স্কোয়ার বাই 2m ইন্টু টি হয়ে যায়। হলো, এবার আমি বি, তুমি বলবে যে বি পার্টটা আপনি লিখলেন না কেন, দেখো আমি এই যে ইকুয়েশনটা লিখেছি একটা কনস্ট্যান্ট ইন্টু এটা, সেটা কে গ্রেটার দ্যান ইকুয়াল টু জন্য লিখেছি ধরো, ঠিক হলো। এবার কে লেস দ্যান 0 মানে কি, কে এর ভ্যালু মাইনাস কে বসাও, তাহলেই দেখো সেকেন্ড বি পার্টটা চলে আসবে, হলো, কে এর ভ্যালু মাইনাস কে বসাও, তাহলেই বেসিক্যালি আমার চলে আসবে তোমার সেকেন্ড পার্টটা, বি পার্টটা। এবার তুমি বলবে বি পার্টটা তাহলে কনস্ট্যান্টটা একই থেকে গেল, ঠিক কথা, তাহলে ওটাকে একটু ডিল করতে হবে। তাহলে এইটাকে আমি ভাবলাম কে এর উপর ডিপেন্ডেন্ট, কে পজিটিভ হলে একরকম, নেগেটিভ হলে একরকম, এবং সাইটাও কে এর উপর ডিপেন্ডেন্ট, তাহলে একটা সাফিক্স দিয়ে রাখলাম। হলো, এটা বুঝতে পারলে কিনা দেখো। 3 নম্বর ইকুয়েশনে সেকেন্ড পার্টটা নিয়ে যে প্রবলেম হবে, সেকেন্ড পার্টটা কি করে আসছে, এই যে রিরাইট করলাম সেখান থেকে, কে এর ভ্যালু মাইনাস বসাও, কে এর ভ্যালু মাইনাস কে বসাও, তাহলে তাহলে এইখানটায় আমি দাগ দিয়ে দেখাচ্ছি, এইখানটায় মাইনাস কে এক্স হবে, হ্যালো, এইখানটায় মাইনাস এরকমই থাকবে যেহেতু কে স্কোয়ার আছে, তাহলে মাইনাসটা যদি কমন নিয়ে নাও, দেখো আলটিমেটলি এই বি এর এই পার্টটাই, তাহলে কে নেগেটিভ ভ্যালুর জন্য আলটিমেটলি এটা পাবে, ঠিক আছে, হলো, বেশ। এবার আমি সরি, তাহলে 3 নম্বর ইকুয়েশনটা এই হলো। আচ্ছা, একটা প্রবলেম আমরা এখানে দেখিয়েছি, আমার এখানে একটা প্রবলেম অলরেডি আছে, ক্লাসিক্যাল আর কোয়ান্টাম মেকানিক্যাল ভেলোসিটি এক হয়নি, এটা 1 নম্বর। আর একটা প্রবলেম আছে, সেটা মেজর প্রবলেম, সেটা হলো দেখো আমরা তো 3 নম্বর ইকুয়েশনটাকে মানে সলিউশনটাকে একটু
এদিক ওদিক করে ভালো করে সাজিয়েছি, ঠিক আছে। আচ্ছা, এবার আমি যদি পি অপারেটর এই সাইকের ওপর অপারেট করি, কি দেয়? পি অপারেটর মানে কি? মাইনাস আই এইচ ডেল ডেল এক্স সাইকে মানে এটা, ঠিক আছে। আচ্ছা, যখনই এটা অপারেট করব তাহলে এটা মানে হলো মাইনাস আই এইচ কাট ডেল ডেল এক্স অফ যেটা আছে এ কে টু দি পাওয়ার আই কে এক্স মাইনাস হলো, ঠিক আছে। এবার একটু ডেরিভেটিভ করো, ডেরিভেটিভ করালে দেখবে এরকম আসবে এইচ কাট কে ইন্টু সাইকে, এরকম আসবে, ঠিক আছে। তাহলে আমি আইগেন ভ্যালু ইকুয়েশনের যে ফিজিক্যাল সিগনিফিকেন্স জানি, সেখান থেকে আমি লিখতে পারি যে সাইকে is an eigenstate, is an eigenstate of P operator with eigenvalue কত? P is equal to this, ঠিক আছে, হলো, কোনো অসুবিধা নাই। এবং এটা বেসিক্যালি ডি ব্রগলি হাইপোথিসিস সঙ্গে যায়। আমরা পি ইজ ইকাল টু এইচ কাট বাই ল্যামডা যেটা লিখি, সরি এইচ কাট নয়, শুধু এইচ বাই ল্যামডা যেটা লিখি, তার সঙ্গে বেসিক্যালি কনসিস্টেন্ট আছে, ঠিক আছে, হ্যালো। এবার শুরু হবে প্রবলেম নাম্বার 2। যেটা বলছিলাম আমার মেজর প্রবলেম, সেটা হলো এই ইকুয়েশনটার দিকে তাকাও আগে। সাই কে দেখো, সাই কেটা কি নর্মালাইজেবল? দেখা যাক। কারণ আমরা যেটা করব সেটা হলো যে নর্মালাইজেবল যদি হয় তাহলে মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি এক্স এর রেঞ্জ সাই কে স্টার ইন্টু সাই কে ডিএক্স, এইটার ভ্যালু নিশ্চয়ই 1 হওয়া উচিত, ঠিক। তাহলে এই ইকুয়েশন থেকে সাইকের যদি ভ্যালু বসায়ও তাহলে দেখো এরকম হয়ে যাবে এ কে স্কোয়ার বা এ কে ইন্টু এ কে স্টার বা এ কে মড স্কোয়ার, মড দিয়ে দাও একটা, ইন্টু মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি ডিএক্স, এইটার ভ্যালু 1, রাইট, ঠিক হলো। তাহলে এই ভ্যালুটা তো এই গোটা জিনিসটা ফাইনাইট কি করে হবে? একটু ডিএক্স মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, তাহলে ফাইনাইট হতে হবে, এটা ডান দিকে তো ফাইনাইট ভ্যালু 1, তাই না? ঠিক না? তাহলে এইখানটায় একটা কি হচ্ছে, নর্মালাইজেবিলিটির গল্প চলে আসছে, ঠিক। নট নর্মালাইজেবল, নট হলো, ঠিক আছে। যদি কোনো একটা ওয়েভ ফাংশন নর্মালাইজেবল না হয় তার মানে বেসিক্যালি স্কোয়ার ইন্টিগ্রেবল নয় ওয়েভ ফাংশনটা।
কিন্তু আমাদের তো ছিল যে একটা ওয়েল বিহেভড ওয়েভ ফাংশন হলে অবশ্যই স্কোয়ার ইন্টিগ্রেবল হবে, তাই না? তাহলে এই জিনিসটা, এই যে নর্মালাইজেবল নয়, সেইটা কেন, মানে নর্মালাইজেবল নয়, এটা কি ভায়োলেট করছে না, ভায়োলেটস postulates of quantum mechanics. Postulates of quantum mechanics. হলো? তাহলে তো মুশকিল। কোয়ান্টাম মেকানিক্সের পস্টুলেটস কি বলেছিলাম, যে সেখানে ওই সাবজেক্টটাতে কি কি আমি নিতে পারি সেই জিনিসগুলো, এবার সেটাই যদি ভায়োলেট করে যায় তাহলে তো মুশকিল। তাহলে এইটা ভায়োলেট করা মানে কি? এটা ভায়োলেট করা মানে এই আমার ওয়েভ ফাংশন হবে না, এই ওয়েভ ফাংশন হবে না। এই ওয়েভ ফাংশন হওয়া না মানে কি? এই আইগেন ভ্যালু হবে না। এই যে আইগেন ভ্যালু বের করলাম, তার মানে এই আইগেন ভ্যালু হবে না মানে কি? এই আইগেন ভ্যালু হবে না, দ্যাট মিনস ফিজিক্যালি, লেখো, তার মানে a free particle with definite momentum does not exist. হলো? এই কথাটার মানে কি? এই ডেফিনিট মোমেন্টাম, দেখো পি ইজিক্যাল টু কত এসছে, এইচ লাইন কে, তার মানে কে এর একটা পার্টিকুলার ভ্যালুর জন্য পি এর একটা পার্টিকুলার ভ্যালু আসারই কথা, ঠিক? মোমেন্টাম যে আইগেন ভ্যালু, সেইটার কে এর একটা পার্টিকুলার ভ্যালুর জন্য পি এরও পার্টিকুলার ভ্যালু আসার কথা। কিন্তু যদি আমার ওয়েভ ফাংশনটাই না থাকে, মানে আইগেন স্টেটটাই না থাকে, তাহলে আমার এইটাও হবে না, ডেফিনিট মোমেন্টাম পাওয়া যাবে না। এইটা কেন পাওয়া যাচ্ছে না? মানে সোজা কথাই যে এইটাই বেসিক্যালি আমার কোয়ান্টাম মেকানিক্স এর পস্টুলেটকে ভায়োলেট করছে। দেখো এরা কিন্তু ইন্টারলিঙ্কড, তার মানে কোয়ান্টাম মেকানিক্স ধরেন ওই ওয়েভ ফাংশনটা তোমার নর্মালাইজেবল নয়, নর্মালাইজেবল না বলে কোয়ান্টাম মেকানিক্সের পস্টুলেটস গুলোকে ভায়োলেট করছে। তার জন্য আমরা বলছি যে যেহেতু সাইকেটা হবে না, তাহলে মোমেন্টামের ফিক্সড ভ্যালু হবে না বা ডেফিনাইট ভ্যালু হবে না। তার মানে সোজা কথাই যে কেন হবে না, যেহেতু এই ওয়েভ ফাংশনটা বা আইগেন স্টেটটা কোয়ান্টাম মেকানিক্সের পস্টুলেটস গুলোকে ভায়োলেট করে, তার জন্য বেসিক্যালি আমার আইগেন ভ্যালু যেটা এসছে সেটা অ্যাকসেপ্টেবল আইগেন ভ্যালু নয়। তার মানে কে এর ভ্যালুর জন্য পি এর যে একটা ফিক্সড ভ্যালু পাওয়া যাবে সেরকম নয়। হ্যাঁ, তাহলে ফ্রি পার্টিকেলের, আমরা ফ্রি পার্টিকেল নিয়ে ডিল করছি, ফ্রি পার্টিকেলের বেসিক্যালি ডেফিনিট মোমেন্টাম থাকতে পারে না। হলো? ক্লিয়ার? দেখো তাহলে এই দুটো প্রবলেম আমরা এতক্ষণ পর্যন্ত যা কি বলবো, যা অঙ্ক কষলাম, তাতে এই প্রবলেম, এই দুটো প্রবলেম বেসিক্যালি অ্যারাইজ করলো। হলো? সলিউশন করব কি করে এই প্যারাডক্স, দেখা যাক। সলিউশন, সলিউশনটা আমি আগে বলি, তারপর বলছি যে এই জিনিসটা আগে পড়েছো কিনা বা অন্য রকম ট্রিটমেন্ট পড়েছো কিনা সেটা বলছি পরে। হলো? তার মানে কি হলো, যে ফ্রি পার্টিকেলের ডেফিনিট মোমেন্টাম থাকতে পারে না। হলো? আচ্ছা, এবার আমরা কি করছি তাহলে,
ডেফিনিট মোমেন্টাম থাকতে পারে না মানে একটা কে ভ্যালু থাকতে পারে না। হ্যালো, আচ্ছা তাহলে উই ক্যান কনসিডার a sum over k, তার মানে কি সাম ওভার কে মানে কি অনেক কে আছে, তাহলে মেবি সেখান থেকে যদি আমি অনেকগুলো কে নিয়ে ওয়েভ ফাংশনটা ভাবি, দ্যাট মে বি, আচ্ছা দ্যাট উইল বি নর্মালাইজেবল। বা স্কোয়ার ইন্টিগ্রেবল, একই কথা, নরমালাইজেশন ভ্যালুটা 1 করে আর স্কোয়ার ইন্টিগ্রেবল ফাইনাইট ভ্যালু দেবে যখন। স্কোয়ার ইন্টিগ্রেবল, ঠিক আছে। তাহলে আমরা ওয়েভ ফাংশনটা কেমন করে লিখতে পারি, আগে কেমন ছিল নিশ্চয়ই মনে আছে 3 নম্বর ইকুয়েশনটা। তাহলে আমার আচ্ছা আর সাফিক্সে কে দেব না, সাম ওভার কে দেব, তাহলে এইটা ইকুয়ালস টু, দেখো একটু আমরা এই জিনিসটা আগে পড়েছি, এই জিনিসটা আগে পড়েছি, কারণ সাই ইজ ইকাল টু সামেশন সিএন, সিএন সাইন পড়তাম, তো টি পার্ট আছে বলে টি এর একটা পার্ট ঢুকিয়ে দিয়েছি, ঠিক আছে। এই ইএনটা হলো কখন এরকম করে লিখতে পারবো, কখন যখন ডিসক্রিট এনার্জি স্টেটস আসবে, রাইট। তাহলে এইটা হলো ডিসক্রিট আইগেন ভ্যালু বা এইটাকেই আমরা বলি ডিসক্রিট স্টেট, এক একটা যে আইগেন ভ্যালু তার করেসপন্ডিং স্টেটগুলোকে আমরা বলি ডিসক্রিট স্টেট। হলো, এবার এই জিনিসটা আমি কি লিখতে চাইছি, অনেকগুলো কি এর জন্য কিন্তু কন্টিনিউয়াস, তার মানে এই যে আমি বললাম যে আমার তাহলে একটা পার্টিকুলার কে কনসিডার করা যাবে না, আমাকে কি করতে হবে না সাম ওভার কে ভাবতে হবে। তাহলে সাম ওভার কে ভাবলে এই রকম করেও ভাবতে পারি, যদি কেটা ডিসক্রিট হয়, মানে কে এর ভ্যালু ধরো কোয়ান্টাইজ, মানে 1 2 3 4 5 6 এরকম ধরতে পারি, হলো। কিংবা কে যদি কন্টিনিউয়াসলি চেঞ্জ হয়, আমরা তার মানে যদি এই জিনিসটাই আমরা যদি কন্টিনিউয়াসলি চেঞ্জ ধরি, কন্টিনিউয়াসের জন্য ভাবি, তাহলে সেম জিনিস আমরা লিখতে পারবো সাই এক্স টি, এইটা ইকুয়ালস টু, একটু লিখে নাও তারপরে আমি প্রত্যেকটা টার্ম বলছি কেন লিখলাম, 1/√2 পাই ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি phi k ইন্টু ই টু দি পাওয়ার সাই এক্সটার ভ্যালুটা বসিয়ে দিলাম, তাহলে আমার আসবে হবে আই কে এক্স মাইনাস
h line k square by 2m into t into dk হলো। আচ্ছা, তাহলে আমরা কেটার বেসিক্যালি অনেকগুলো কে নেব, সোজা কথায় এখন উদ্দেশ্য আমার একটা কেতে হবে না, অনেক কে নেব। এবার অনেক কে যে বলছি যে যদি কেটা কন্টিনিউয়াস হয় তাহলে প্রথমটা লিখতে পারবো, কে যদি সরি কেটা যদি ডিসক্রিট হয় তাহলে প্রথমটা লিখতে পারবো, আর যদি কে কন্টিনিউয়াস হয় তাহলে এরকম লিখতে পারবো। হলো, ঠিক আছে। আচ্ছা, এবার সেকেন্ড যেটা লিখলাম মানে ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি ফাই কে ই টু দি পাওয়ার সামথিং ইন্টু ডি কে, এটার কি কি টার্ম সেগুলো দেখো। এইটা বেসিক্যালি একটা কনভেনশনাল কনস্ট্যান্ট, সুবিধার জন্য নেওয়া হয়েছে, কি সুবিধা একটু পরেই বুঝতে পারবে। তো এই জিনিসটা হলো আমার কনভেনশনাল ফ্যাক্টর। হলো, সেকেন্ড এই ফাই কেটা, এইটা দেখো প্লেস এ রোল of Cn। Cnটা কি ছিল? Cnটা ছিল অ্যামপ্লিচিউড of the wave with momentum h লাইন কে। তাহলে ফাই কেটা, এই সিএনটা কি ছিল? ডিফারেন্ট সাইনের করেসপন্ডিং অ্যামপ্লিচিউড, ঠিক না? আগের ইকুয়েশনটায় এই সিএনটা কি? সিএনটা হলো ডিফারেন্ট সাইনের করেসপন্ডিং অ্যামপ্লিচিউড, সিএন স্কোয়ার হলো প্রবাবিলিটি, ঠিক? সাই কেটাও সেরকম, তাহলে ডিফারেন্ট সাই ইন সাইয়ের বেসিক্যালি অ্যামপ্লিচিউড, ডিফারেন্ট সাই মানে কি? এক একটা সাই মানে তার করেসপন্ডিং এক একটা মোমেন্টাম আছে। তাহলে সিএন, তাহলে এই ফাই কেটা হলো যে ওয়েভ অ্যামপ্লিচিউড উইথ মোমেন্টাম এইচ লাইন কে। হলো ক্লিয়ার? আর এই ডিকে কিসের জন্য ইউজ করা হয়েছে? এটাই বেসিক্যালি সাম ওভার কে এর জন্য ইউজ করা হয়েছে, সাম ওভার all states, that is all state মানে কি? that is all k। হলো, ঠিক আছে। এই যে সাই এক্স টি পাওয়া গেল, তাহলে এখানটায় লিখো সাই এক্স টি is a superposition of many free particles এবং
depending on phi k, psi can be normalized. হলো? তাহলে যেটা মেন প্রবলেম ছিল আমাদের যে সাই এক্সটিটা আমার নর্মালাইজ হচ্ছিল না, সেটা হবে। এবং এবার তুমি দেখো একটু যদি সাই এক্স জিরো বার করো, এই আমরা কন্টিনিউয়াস সেটটা নিয়ে বেশি ইন্টারেস্টেড, তাহলে সাই এক্স জিরো যদি বার করো, টি ইজিক্যাল টু জিরোতে, দেখো 1/√2 পাই minus infinity to plus infinity I k e to the power I k x dk। এই ইন্টিগ্রেশনটা তোমাদের জানা মনে হচ্ছে না? This is nothing but the inverse Fourier transform of phi k. Psi x0 is nothing but the inverse Fourier transformation of phi k। phi k এর ইনভার্স ফুরিয়ার ট্রান্সফরমেশন হলো এটা, তার জন্য এই কনভেনশনাল কনস্ট্যান্টটা নেওয়া হয়েছে 1/2 পাই। বললাম, বোঝা গেল? ক্লিয়ার? এবং তুমি যদি এখান থেকে বলো আমাকে যে আপনি ফাই কেটা বার করুন, ফাই কেও অবশ্য বার করা যাবে। তাহলে ফাই কেটা কি? ফাই কেটা সাই এক্স জিরোর ফুরিয়ার ট্রান্সফর্ম। তাহলে একই 1/√2 পাই থাকলে দুটোতেই একই কনস্ট্যান্ট থাকে, করেছো আগের সেমেই, মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি সাই এক্স জিরো, তখন ই টু দি পাওয়ারটা মাইনাস আই কে এক্স হয়ে যায়, আর ইন্টিগ্রেশনটা এক্স এর রেসপেক্টে হয়। ঠিক? তাহলে এইখানটায় লিখো phi k is Fourier transform of psi x0। হলো? আবার এটাও লিখে নাও, psi x0 is inverse Fourier of phi k। ঠিক? হলো? তো তাহলে ফ্রি পার্টিকেলের ক্ষেত্রে আমরা এইভাবে ডিল করতে পারি প্রবলেমটাকে। হ্যাঁ, তাহলে প্রথম কথা হলো যে ফ্রি পার্টিকেলের পার্টিকুলার একটা মোমেন্টাম থাকতে পারে না। এবার এই জিনিসটা বেসিক্যালি গ্রুপ ওয়েভের কনসেপ্ট। আমরা গ্রুপ ওয়েভের কনসেপ্ট আগের সেমে কি করে নিয়ে এসেছিলাম একটু ভালো করে ভাবো তো। জিনিসটা একই, প্রবলেমটা ওখানেও একই ছিল। ফ্রি পার্টিকেলের যখন আমরা ওয়েভ ফাংশন লিখছিলাম তখন সেটা নর্মালাইজেবল ছিল না, তার জন্য আমরা বলছিলাম যে ফ্রি পার্টিকেলের তার মানে করেসপন্ডিং যে ডি ব্রগলি ওয়েভ বা ম্যাটার ওয়েভ, সেইটা কিন্তু একটা পার্টিকুলার কেস ম্যাটার ওয়েভ নয়, বা ওখানে আমরা বলছিলাম একটা ওয়েভ নয়, একটা সিঙ্গল কম্পোনেন্ট ওয়েভ নয়। আমরা সিঙ্গল কে না বলে আমরা বলছিলাম ওখানে একটা সিঙ্গল কম্পোনেন্ট ওয়েভ নয়। পার্টিকেলের জন্য মানে ফ্রি পার্টিকেলের জন্য যে ম্যাটার ওয়েভটা সেটা আসলে কম্বিনেশন অফ মেনি কম্পোনেন্টস ওয়েভ। তাহলে কম্বিনেশন অফ মেনি কম্পোনেন্টস ওয়েভ মানে কি? অনেকগুলো কে আছে। ঠিক? তাহলে আমরা আগেও যখন করেছি তখনও কিন্তু বলছিলাম যে বেসিক্যালি
ফ্রি পার্টিকেলের করেসপন্ডিং যে একটা ম্যাটার ওয়েভ বা সিঙ্গেল ওয়েভ, একটা ম্যাটার ওয়েভটা যে একটা সিঙ্গেল ওয়েভ মানে কি সিঙ্গেল কে বা সিঙ্গেল এনার্জির ওয়েভ, তাই না? সিঙ্গেল কম্পোনেন্ট ওয়েভ হতে পারে না। সেটার জন্যই তো আমরা গ্রুপ ওয়েভের কনসেপ্ট নিয়েছিলাম, যে অনেকগুলো কম্পোনেন্ট ওয়েভ একসঙ্গে সুপার ইম্পোজ করে হয়তো সেই ম্যাটার ওয়েভটা তৈরি করছে। তাহলে অনেকগুলো কম্পোনেন্ট ওয়েভ মানে কি অনেকগুলো কে। তাহলে সেই বেসিক্যালি এই যে কনসেপ্টটা, তুমি এই সাই এক্স জিরো বার করছো, এটাই বলো বা তার আগেরটাই বলো, এটা বেসিক্যালি টাইম ডিপেন্ডেন্ট, আর যেটা পরে লিখলাম সেটা টাইম ইন্ডিপেন্ডেন্ট হলো। সেইটা নাথিং বাট গ্রুপ ওয়েভ বা ওয়েভ প্যাকেটের কনসেপ্টই বোঝায় বেসিক্যালি। তাহলে এই যে ইকুয়েশন, এই যে সাই এক্স জিরো, সেইটা বেসিক্যালি আমার গ্রুপ ওয়েভ और একটা কি বললাম, গ্রুপ ওয়েভ और ওয়েভ প্যাকেট। সেইটাই আরেকটু মডিফাইড ক্যালকুলেশন বেসিক্যালি এটা, যেখানে আমরা ফুরিয়ার ট্রান্সফর্ম করে বেসিক্যালি আমরা এইগুলো বার করি। ঠিক আছে, এই ওয়েব প্যাকেটের কনসেপ্টটা বেসিক্যালি আমরা ফুরিয়ার। এবার বলবে যে হঠাৎ করে ফুরিয়ার ট্রান্সফর্ম এলো কেন বলুন তো? কারণ কে কে ইজ রিলেটেড টু দা মোমেন্টাম, তাই না? পি ইজিক্যাল টু এইচ লাইন কে, তাই না? বা পি ইজিক্যাল টু এইচ বাই ল্যামডা থেকেও তুমি বলতে পারো এইচ লাইন কে, তাই না? তাহলে কে ইজ ডিরেক্টলি রিলেটেড টু দ্য মোমেন্টাম অফ দ্য পার্টিকেল। তাহলে মোমেন্টাম মানে মোমেন্টাম স্পেসে যাব। তাহলে মোমেন্টাম স্পেসে যাওয়া মানেই তো আমরা বলেছিলাম যে ফুরিয়ার ট্রান্সফর্মের মেন কাজ হলো যে আমার স্পেস থেকে, হ্যাঁ, পজিশন স্পেস থেকে বেসিক্যালি মোমেন্টাম স্পেসে যাওয়া। তাহলে বেসিক্যালি এক্স স্পেস মানে এক্স ওয়াই জেড, এই জায়গা থেকে পি এক্স পি ওয়াই পি জেড, তো পি আমরা না লিখে কে দিয়ে লিখি, কে স্পেসে যাওয়া। ঠিক আছে, তার জন্য বেসিক্যালি ফুরিয়ার ট্রান্সফর্মের কনসেপ্টটা বেসিক্যালি এখানে এসেছে। ঠিক আছে, দেখো এতটা পর্যন্ত থেকে কারোর প্রবলেম থাকলে বলো। তাহলে একই কনসেপ্টটা একই, ফোর্থ সেমে ওই যে গ্রুপ ওয়েভের কনসেপ্ট বলেছিলাম, কনসেপ্টটা একই বাট ট্রিটমেন্টটা আলাদা। ঠিক আছে, একটা যদি উদাহরণ করি, ধরো একটা এক্সারসাইজ অঙ্ক টাইপের করো। ধরো তোমাকে বলে দিল যে ফাই কে, সেইটা ধরো একটা ডেল্টা ফাংশন। ঠিক আছে, ঠিক, এইটা মানে কি, এইটা মানেই হলো কে ইজিক্যাল টু টু তে ভ্যালু আছে, ইনফিনিটি ভ্যালুটা, আর কে নট ইকাল টু টু তে ভ্যালু নেই। তার মানে এর এইটা মানেই হলো এর ডেফিনেট মোমেন্টাম আছে, ডেফিনাইট মোমেন্টাম আছে, এবং সেটা কে এর ভ্যালু 2। হ্যাঁ, কে ভ্যালু 2 মানে সেখান থেকে আমি মোমেন্টাম আরামসে বের করে নিতে পারবো। হলো, এবার কথা হলো যে তাহলে যদি আমি এইটাকে, এবং এটা নর্মালাইজেবল, রাইট? সাইকেটা নর্মালাইজেবল, তার মানে আমি কারণ ডেল্টা ফাংশনের প্রপার্টি অনুযায়ী জানি যে এইটা যদি আমি মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি করি, তাহলে ডেল্টা, সরি, আচ্ছা, ডেল্টা এক্স মাইনাস এ এরকম করে লিখি ইন্টু ডিএক্স, এইটার ভ্যালু 1, অতএব এইটা নর্মালাইজেবল, এইটা আমার নর্মালাইজেবল হলো। এবার দেখো এখান থেকে যদি এটা অ্যাকসেপ্টেবল নয় কেন, দেখো আমি তো বলতে পারি যে ডেফিনিট মোমেন্টাম আছে বলে অ্যাকসেপ্টেবল নয়, কিন্তু আমি সাই এক্সটিটা বার করে দেখাই। সাই এক্সটির ফর্মুলা কি লিখলাম, 1 বাই √2 পাই মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি
তারপর এইটা e টু দি পাওয়ার I kx মাইনাস h line k square by 2m into t dk। ঠিক আছে, তাহলে আমি যদি এই ভ্যালুটা বসাই এখানে, আমি এখানেই লিখে দিলাম এরকম, হ্যাঁ, যে ডেল্টা অফ ফাইকের ভ্যালুটা জাস্ট বসিয়ে দিলাম, আর কিছু করিনি। তাহলে এইরকম ইন্টিগ্রেশন আমি করতে অভ্যস্ত, তো কি হয়, এইটা আমার তার মানে ফাংশন, এই ফাংশনে কে এর ভ্যালু 2 বসিয়ে দেবো। তাহলে কে এর ভ্যালু যদি 2 বসাই, this কে এর ভ্যালু যদি এখানে 2 বসাই, তাহলে e টু দি পাওয়ার I 2x minus 4h cut by 2m into t। তাহলে এইটা হলো আমার সাই xt, হলো? ঠিক আছে, কিন্তু এটা তো আবার সেই নর্মালাইজ নয়, can't be ঠিক আছে, তাহলে বেসিক্যালি এইটা অ্যাকসেপ্টেবল নয়। ডেফিনিট মোমেন্টাম হলেই বেসিক্যালি অ্যাকসেপ্টেবল নয়, হলো? আচ্ছা, অঙ্ক এখান থেকে কি রকম দেয়, অঙ্ক দেয় তোমাকে যে সাই এক্স জিরো তোমাকে বলে দেবে, অনেক সময় সাই এক্স জিরো না লেখে শুধু সাই লেখে, তুমি ফাংশনটা দেখেই বুঝতে পারবে সেটা টি এর ফাংশন নয়। ঠিক আছে, আচ্ছা, এইটা তোমাদের গিভেন দিয়ে দেয়, এটা তোমাকে দিয়ে দেবে, হলো? দিয়ে তোমাকে বলবে সাই এক্স টি বার করো, এইটা বার করতে, হলো? তুমি করবে কি, তুমি করবে হলো যে যদি কন্টিনিউয়াস হয়, যদি বলে দেয় যে এনার্জি তোমার কোয়ান্টাইজ নয় বা কে কোয়ান্টাইজ নয়, কন্টিনিউয়াস, সেই ক্ষেত্রে তাহলে এইখানটায় কন্টিনিউয়াস না, তো আবার তখন মুশকিল হয়ে যাবে। ইফ এনার্জি, আমি অবলিক দিয়ে লিখলাম কে, ঠিক আছে, আচ্ছা অবলিক আবার বাই ভাবতে পারো, তাহলে অর লেখো, অর কে ইজ not quantized। যদি তোমার ই বা কে এগুলো নট কোয়ান্টাইজড হয়, তাহলে তোমার কাজ কি, তাহলে তোমার প্রথম কাজ হলো সাই এক্স জিরো থেকে ফাই কে বার করা। কি করে বার করবে, কারণ আমি বলেছিলাম ফাই কে ইজ ফুরিয়ার ট্রান্সফর্ম অফ এটা, তার মানে এইটাকে ফুরিয়ার ট্রান্সফর্ম করবে। বের করে ফেললে, তারপর এইখান থেকে এইটা বার করবে, ফর্মুলা আছে, কোনো অসুবিধা নেই, হলো? তাহলে সাই এক্স জিরো থেকে ফুরিয়ার ট্রান্সফর্ম করে সাই কে বার করবে, সেখান থেকে সাই এক্স টি এর আলটিমেটলি আমার ফর্মুলা আমি দেখেছি, ফর্মুলা আছে, হলো? এই হলো অঙ্ক করার স্টাইল, ঠিক আছে? আচ্ছা, এইরকম একটা অঙ্ক করো,
সেটা হলো যে এইটা ধরো এক্স অ্যাক্সিস, এইটা হলো আমার সাই এক্স জি। হলো? এবার তোমাকে এইরকম ফাংশনটা দিয়ে দিয়েছে, ফাংশনের ফর্ম দিল না, এরকম এঁকে দিয়েছে, বলেছে মাইনাস এ থেকে প্লাস এ। হ্যালো? এই ভ্যালুটা কিছু একটা ধরে নাও, ওয়ান ধরে নাও, এই ভ্যালুটা ধরে নাও ওয়ান। হ্যালো? তোমাকে বলছে যে কম্পিটিটিভ পরীক্ষাতে দেবে কি সাই এক্স জিরো এরকম, তুমি এবার সাই এক্স টির প্লট করো, তোমাকে এরকম করে দেবে। ঠিক আছে? তাহলে সোজা কথায় তোমাকে সাই এক্স টি বার করতে হবে। আচ্ছা, তাহলে করা যাক। তাহলে সলিউশন করো। সলিউশনে কি বললাম? প্রথমে আমাকে ফাই কে বার করতে হবে। নাও ফাই কে ইকুয়ালস টু, ইন্টিগ্রেশনটা কত ছিল? 1/√2 পাই ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি ছিল, তো সাই এক্স জিরো তো মাইনাস এ থেকে প্লাস এর বাইরে জিরো, তাহলে মাইনাস এ থেকে প্লাস এ, ভ্যালুটা কত? 1 ধরো, হলো, ইন্টু ই টু দি পাওয়ার সাইকে তার ফুরিয়ার ট্রান্সফর্ম, তাহলে মাইনাস আই কে এক্স ইন্টু ডি এক্স। করো, ইন্টিগ্রেশন করো, দিয়ে বলো আমাকে কত আসছে। root over 2 by pi k square রুট ওভার 2 by pi k square 2 পাই পাই তার রুট, 2 by pi k square pi এর সঙ্গে k square লিখে গেছে। আচ্ছা কে স্কোয়ার, তার মানে রুটের বাইরে লিখলে কে হবে তার মানে, তাই তো? হ্যাঁ স্যার, বেশ, আর উপরে কি আছে? এটা sin a k সাইন কে এ, দেখ এরকম আসছে কিনা। হ্যাঁ স্যার আসছে। আচ্ছা, হলো? আচ্ছা, একটু বলতো যে এইখানটায় কোথায় ভুল হচ্ছে, অঙ্কটা দেওয়া কি ভুল আছে, দেখতো একটু, ঠিক করতো। এইটা ওয়ান হবে না রে, এইটা ওয়ান হলে নর্মালাইজ হবে না, বুঝতে পারলি? এই হাইটটা ওয়ান হবে না, ওয়ান হলে নর্মালাইজ হবে না। অতএব এইটা কত হবে যদি কিছু নাও দেয়, তাহলে তুমি বার করতে পারবে। কি করে বার করবে? বার করবে হলো, আমি তো জানি যে সাই স্কোয়ার ডি এক্স, এইটার ভ্যালু তো ওয়ান হবেই, এছাড়া তো উপায় নাই। তাহলে এইটা মাইনাস স্মল এ থেকে প্লাস এ, হলো? তাহলে নর্মালাইজ হওয়ার জন্য একটা স্কোয়ার দিলাম, তাহলে এটা কত হবে? কনস্ট্যান্ট তো, সাই তো কনস্ট্যান্ট,
এই ভ্যালুটা যদি এ হয় ধরো, আচ্ছা সাইটা যদি আচ্ছা সাইটা যদি এবার গ্রাফ থেকে তুমি বুঝতে পারছো একটা কনস্ট্যান্ট ভ্যালু মাইনাস এ থেকে প্লাসে, তো এইটা আপাতত তুমি এ ভাবলে, হ্যাঁ তাহলে এর ভ্যালুটা দেখো বের করতে পারবে, তাহলে সাই স্কোয়ার মানে এ স্কোয়ার বেরিয়ে গেল, আর এখান থেকে ডিএক্স মাইনাস এ থেকে প্লাস হলে 2a হবে, তার মানে বেসিক্যালি এইটা ইজিক্যাল টু হবে 1/2a, ঠিক? তাহলে এ মানে হলো তার রুট, এইখানে একটু ঠিক করে নাও, তাহলে এটা বেসিক্যালি 1 হতে পারে না, তাহলে নর্মালাইজ হবে না, 1/2a, হ্যালো, তাহলে 1/2 হলে এইখানটাই 1/2 হবে, তাহলে 1/2a তার রুট, যদি এইটা চেঞ্জ হয় তাহলে এইখানে শুধু এইখানটাই চেঞ্জ হবে একটু, সেটা কত হবে দেখো একটু, কনস্ট্যান্টটা চেঞ্জ হবে, 1/√π ইন্টু a হবে, দেখো হলো, তাহলে এইটা তোমার ফাইকে পেলে, ঠিক? ফাইকের যদি গ্রাফ করো তুমি জানো সাইন এক্স বাই এক্স এর মতো গ্রাফ, তার মানে সাইন এক্স বাই এক্স মানে বেসিক্যালি সিঙ্গেল স্লিটের যে ইন্টেন্সিটি গ্রাফ সেরকম। স্যার ফাইকে বলছি ওয়ানটা কেন, হ্যাঁ বল বল। বলছি স্যার ওয়ানটা কেন হলো না আর একবার বলুন। ওয়ানটা হলে সাই স্কোয়ার ডিএক্স টা ওয়ান হতো না রে, তুই কর না, এই সাইয়ের জায়গায় যদি ওয়ান বসাস, এই সাইয়ের জায়গায় যদি ওয়ান বসাস, তাহলে ডিএক্স মানে ওটা গুণ হলে ওয়ান হবে, ওয়ান তো হতেই হবে, নর্মালাইজ তো, কি বললাম বুঝতে পারলি রে? হ্যাঁ স্যার। ঠিক আছে, তার জন্য সাইয়ের ভ্যালুটা ওই যে মানে সাইয়ের ভ্যালুটা মাইনাস থেকে প্লাস এই ভ্যালু তো পর্যন্ত কনস্ট্যান্ট, এবার কনস্ট্যান্টটা ওয়ান হলে নর্মালাইজড নয়, তার জন্য বেসিক্যালি 1/√2 এ হয়েছে, ঠিক আছে? আচ্ছা এবার কথা হলো যে এখান থেকে তুমি যদি সাই এক্সটি বার করো, তাহলে আমার ফর্মুলা কি, √2π ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্ম করছি, তাহলে দেশ এইখানেও আমার মাইনাস এ থেকে প্লাস এ, হলো, এবার ফাইকের মানে হলো 1/√π সাইন কে এ বাই কে, এটা ফাইকে ইন্টু ই টু দি পাওয়ার, এবার আই কে এক্স মাইনাস এইচ লাইন এটা বাই 2m টি ইন্টু ডিকে, হলো? আচ্ছা এই ইন্টিগ্রেশনটা করা যাবে না, এই ইন্টিগ্রেশনটা করতে গেলে নিউমেরিক্যালি করতে হবে, মানে প্রোগ্রামিং দিয়ে করতে হবে, আদারওয়াইজ এই ইন্টিগ্রেশনটা করা যাবে না, ঠিক আছে? যাই হোক, যদি আমার অন্যরকম সাই এক্স জিরো দিত অবশ্যই করতে পারতাম, ঠিক আছে? এই ইন্টিগ্রেশনটা নিউমেরিক্যালি করা হয়, এইটা হলো টেকনিকটা বোঝা গেল এই অঙ্ক থেকে, ফাইনালি আলটিমেটলি দেখা যায় না, এটা করলে বেসিক্যালি ফাই এক্সটি পাওয়া যাবে, সেটা তুমি প্লট করতে পারবে আরামসে, ঠিক আছে? আর ফাই কে যদি মানে ফুরিয়ার ট্রান্সফর্মটাই প্লট করতে বলে সেটা তো দেখলে করা গেল।